খুবই বিব্রতকর একটা প্রশ্ন করে ফেলছো। আমি তো কারণ আমি কোনো ধরনের চর্চাতেই থাকি না, আসলে করা হয় না। অনেক কাছে মানুষ থেকে অনেকে বুঝে না, কিন্তু বাইরে থেকে এত বছর ধরে ওরা কানেক্টেড আছে। ধরো আমি আজকে যদি নাও থাকি পৃথিবীতে বা চিরকুট আমরা যদি নাও থাকি, জাদুর শহর কিন্তু মানুষ গাইবে। সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে একটা বিশেষ ক্ষণে, ঈদের আড্ডায়। আর ঈদ আড্ডা মানেই বিশেষ কিছু। আজকে আমার সাথে একজন বিশেষ অতিথি, যাকে আপনারা বহু বছর ধরে আপন করে রেখেছেন, যার সুরের মোহতে আপনারা ভেসেছেন। তিনি আর কেউ নন, জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ভোকালিস্ট, জনপ্রিয় সঙ্গীতশিল্পী শারমিন সুলতানা সুমি। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আপনার যে কণ্ঠশৈলী, যেটা দর্শক এত পছন্দ করে, শ্রোতারা, এই কণ্ঠটাকে প্রতিনিয়ত শানিত করবার জন্য আপনার কি চর্চা থাকে? সারগাম বা রেয়াজ কি থাকে আপনার? খুবই বিব্রতকর একটা প্রশ্ন করে ফেলছো। আমি তো কারণ আমি কোনো ধরনের চর্চাতেই থাকি না, আসলে করা হয় না। আনফর্চুনেটলি আমি কখনো এইভাবে রেওয়াজ টেওয়াজ করা হয়নি। আমাকে আমি যখন জুট মিলেছিলাম, আমার যিনি আমি গুরু মানি, যাকে আমার স্যার ছিলেন হারুনা রশিদ জি, তো স্যার অনেক চেষ্টা করছে, আমাকে শিখাইতে পারে নাই আসলে। কারণ হচ্ছে আমি বললাম যে আমি ওই টিপিক্যাল শেখাই যেটা হয় নাই, যে 2 দিন গেছি 4 দিন যাই না, এরকম হয়েছে। একটু ফাঁকিবাজ কোয়ালিটি ছিলাম। বাট যেহেতু আমি মানে নিজে লেখা শুরু করছি, পরবর্তীতে ওই প্রসেসে ঢুকে গেছি। পরে না ওই যে রেগুলারিটি মেনটেন করে যে শেখা বা রেওয়াজ করা, ক্লাসিক্যাল চর্চা করা, সেটা হয় নাই আনফর্চুনেটলি। এটা মিস করি, এমন না মিস করি না। সবাই যখন দেখি অনেক মানে রেওয়াজ করছে বা মিস করি, জিনিসটা খুবই সুন্দর, কিন্তু আমার সামহাও করা হয়ে ওঠে। কিন্তু আপনি যে খুব চড়া গলার গানগুলো গান, সেই মানে গলার রেঞ্জটা ঠিক রাখতেও কি কিছু করা হয় না? নাকি শুধু ওই যে গান যখন বানাচ্ছেন ওই প্রসেসের মধ্যে যেতে যেতে ওটা সেট হয়ে যায়? এই প্রসেসের মধ্যে চলে আসছে, আমি আলাদা করে আর কিছু করা হয় নাই। আমি জানি না হয় কি না, বাট যেটা হয় খুব ন্যাচারালি হয়। এটা তো গেল সুরের কথা। আর গানের যে কথা, আপনার গান খুবই কথা বাণী সমৃদ্ধ। আমি যদি বলি, এই বাণীটা আসলে কিভাবে আসে আপনার মধ্যে, কি থেকে অনুপ্রাণিত হন? আমি জানি না আমি কিভাবে আসে, আমি জানি না। অনেকে বলে ভর করে, অনেকে বলে আমার মনে হয় এটাই, যে ভর মিন্স বা সাবজেক্ট চুজ করেন কিভাবে, যে সাবজেক্ট নিয়ে গানটা করতে চাই। আমার যেমন আমি জানি না, আমার স্রষ্টার সাথে সান্নিধ্যে একটা প্রক্রিয়া আছে আমার। তো ওই প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমার কাছে মনে হয় যে এটা আমার উপরে আসলেই এসে পড়ে। আর যেটা হয় যে আমি জীবনের প্রতি মুহূর্তের যে জার্নি, যে ধাপগুলো আমি খুব গভীরভাবে আমার ভেতরে থাকে। তো যার কারণে হয়তো ওগুলো শব্দ হয়ে বের হয়। যার কারণে আমি জানি না এই প্রসেসটা কীভাবে, যেভাবে বললাম কনসার্টের প্রসেসটা খুব ম্যাজিক্যাল। যেমন আমরা কিন্তু ওইভাবে কারোর কাছে রিচ করি নাই, সবাই আমাদেরকে অ্যাপ্রোচ করছে যে আপনাদের এই কনসার্টে যেতে হবে, ওই কনসার্টের আমন্ত্রণ জানাচ্ছি, এরকমভাবে হয়। আমার লেখার প্রক্রিয়াটাও চিরকুটনামা 2008 এ যখন আসলো তখন থেকে শুরু হয়ে গেছে না? তার আগে থেকে চিরকুটনামা, বাট 8 এ কাজ শুরু করেছিলেন। 8 এ হচ্ছে অ্যালবামের কাজটা শুরু করছি। আর লেখার প্রসেসটা ঠিক একইভাবে, যে আমি এটার জন্য ফোর্সও করি না, এটার জন্য আমি অনেক পড়াশোনাও করি না, বাট এটা এমনি আসে আসলে, আমি জানি না। আপনি আসলে ভীষণ লাকি তাহলে, কারণ আমরা অনেক শুনি যে বিশেষ করে গানের কথা লেখবার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে নাকি অনেক পড়তে হয়, তাহলে একটা চিন্তার দুয়ার খোলে। আপনার অনেক বই পড়তে হয় কিনা, মানে শব্দ চয়নের জন্য পড়তে হবে, দেখতে হবে, জানতে হবে। বাট আমার জন্য এই পড়াটা হয়ে গেছে, আমি যেমন মানুষ পড়ি, আমি অনুভূতি পড়ি, চারপাশের আমি প্রকৃতির শব্দ বোঝার চেষ্টা করি, অনুভূতি বোঝার চেষ্টা করি। তো ওইগুলো থেকে আমার লেখাটা আসলে আমার কাছে মনে হয় আসে। জীবনে তো আপস অ্যান্ড ডাউনস আসে, এবং ক্যারিয়ারেও সেটা আসে। অনেক সময় এমনও হয় যে, আমি যেটা বারবার আপনার সাথে দেখা হলে বলতে চেষ্টা করি, যে আপনি আসলে তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণা। কারণ একেবারে একটা মফস্বলের কালচার থেকে এসে এই যে দেশের বাইরে ইন্টারন্যাশনালি এত বড় বড় জায়গাতে আপনি গিয়েছেন। আমি যদি উদাহরণস্বরূপ বলতে পারি, সাউথ বাই সাউথ যে ফেস্টিভ্যালে আপনি বাজিয়েছেন, মেডিসিন স্কোয়ারে বাজিয়েছেন, এটা একটা বিশ্ববিখ্যাত সব মঞ্চ, এবং বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করা, আপনার কোলাবোরেশন করা। এই জার্নিটা আসলে যখন দেখেন নিজে, তখন পিছনে ফিরলে কি মনে হয়? খুব বেশি গর্ব অনুভব করেন কিনা, এবং এই জার্নিটা কি ভেবেছিলেন যে এত দূর পর্যন্ত যাবে? খুব ম্যাজিক্যাল। মানে আমি ওই যেটা বললাম, আমি আসলে একটা গান বানাইতে চাইছিলাম ভাইয়া, সেখান থেকে যে এত কিছু হয়ে গেছে আমি বুঝি। নতুন গান বানাতে গিয়ে যেটা হয় আর কি, মানে এটাই সবাই এইভাবে প্রশ্ন করে। আমি যা খুব ম্যাজিক্যাল, এবং তখন আমি বুঝি যে স্রষ্টা আসলে যাকে ঠিক করেন, যে তোমাকে দিয়ে এই কাজটা করানো হবে, আমাকে দিয়ে ওইটাই করানো হয়েছে, আমাকে দিয়ে ব্যান্ডটা করানো হয়েছে, ব্যান্ডটা নিয়ে আমরা অনেক দূর আগাইছি, অনেক কিছু করছি।
কালকে থেকে না করলে করবো না, সিম্পল অ্যাজ দ্যাট। এই জন্য তো এটা খুব অসম্ভব ম্যাজিক্যাল লাগে আমার কাছে। আমি ট্রাস্ট মি, আমি কিচ্ছু আশা মানে কোনোদিন ভাবিও না এটা, কিন্তু যখন কিছু এসে পড়ে তখন এটা আমি যেন পারফেক্টলি করতে পারি, ঠিকঠাক মতো করতে পারি, ওই চেষ্টাটা আমার সবসময় থাকছে। হ্যাঁ, যে তার ওইটাকে মানে যেন কোনো একটু কিছু প্রাপ্তির আশায় কত দূর যেতে হবে কিছুই ভাবেন না, শুধু গানটাই করতে চেয়েছেন সবসময়। মানে আমার আলাদা করে থাকে না যে আমার এটা থাকতে হবে, ওইটা থাকতে হবে, এটা করতে হবে, ওরকম ছিল না। মানে আমি যত এনার্জি আমি আমাদের গানে দেওয়ার চেষ্টা করছি, ব্যান্ডটা গড়ে তোলার চেষ্টা করছি, ফ্যামিলি বন্ধু বান্ধব চেষ্টা করছে সবার সাথে থাকে। বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ, মানে এটা এত বেশি পাইছি জীবনে, এটা স্রষ্টার কাছে কৃতজ্ঞতার শেষ নাই আসলে আমার। আর সত্যি অনেক, ইটস বিন ম্যাজিক্যাল, পুরো জার্নি ম্যাজিক্যাল ছিল। এবং সারা পৃথিবীতে যেখানেই আমরা পারফর্ম করছি এত বন্ধু হয়েছে এবং তারা এত আন্ডারস্ট্যান্ডিং, এবং তুমি বিশ্বাস করবে না সবার সাথে আমার এখনো মানে ওইটাই অবাক লাগে মাঝে মাঝে। অনেক কাছে মানুষ থেকে অনেকে বুঝে না, কিন্তু বাইরে থেকে এত বছর ধরে ওরা কানেক্টেড আছে, কিছু হলে খবর নেয়। এই যে একটা কানেকশন তৈরি করা গেছে মিউজিকের থ্রুতে, এবং যেটা বললা যে গর্ব হয় কিনা, গর্ব শব্দটার মধ্যেও আমার মানে ভালো লাগে তো ডেফিনেটলি। বাবা মারা ভালো ফিল করে, তোমরা ভালো ফিল করো। সবচেয়ে বেশি আমাদের ফ্যানরা যারা সাথে ছিল তারা অনেক বেশি সেলিব্রেট করে। আমার অবাক লাগে, আরে ওর সাথে তোমার কোনো লেনদেনের কিচ্ছু নাই, কিন্তু ও বিনা একটা গান শুনে এত সেলিব্রেট করতেছে, বা আমি এই করতেছি, তখন অনেক কৃতজ্ঞ হয়ে যায় সবার প্রতি, যে আমাদের শ্রোতাদের প্রতি, ফ্যামিলির প্রতি, এবং স্রষ্টা তো আছেন। তো অনেক পাওয়া হয়েছে জীবনে আসলে। এই যে সুরের প্রতি যে নিবিষ্ট ভালোবাসাটা, এটা তো আসলে একদিনে তো তৈরি হয় না, একটা আবহের মধ্যে যেতে হয়, এবং কিছু মানুষ থাকে যারা আপনাকে খুব চালিত করেন, অনুপ্রাণিত করেন। আমি আসলে দেশে এবং দেশের বাইরে সেই সকল মানুষের কথা শুনতে চাই যারা আপনার মনের ভিতরে কোনো না কোনো ছাপ ফেলে গেছে, এবং কে কিভাবে ছাপ ফেলেছিল। পার্টিকুলারলি বলবো যে আমার একটা বোন আছে নরওয়েজিয়ান, সুলভাই ওর নাম। আচ্ছা। সুলভাই কোরাম। ও ফিলোসফিক্যালি আমাকে অনেক এনরিচ করছে। মানে আমরা এখন 15 বছর বেশি আমাদের মানে বোন, আমরা আমরা সোল সিস্টার টাইপের। আমাদের শ্রীলঙ্কাতে অনেক এরকম আমার একটা বোন কমিউনিটি আছে, ফ্রেন্ড সবখানে আছে কম বেশি। আমার ইউকেতে একটা টিম আছে যারা ওরা মিউজিক ফ্র্যাটার্নিটিতে কাজ করে, ইউকে মেইন স্ট্রিমে। ওরা খুব দেশের বাইরে, ওরা সবসময় খুবই ইন্সপায়ার করে। মোস্ট ইম্পর্টেন্টলি ওরা বিশ্বাস করে যে আমার প্রতি বিশ্বাস, বা আমার ব্যান্ডের প্রতি বিশ্বাস করে ওরা। তারপরে আমার একজন আমাদের যে পাবলিশার এখন একটা জার্মান কোম্পানি, সো প্যাট্রিক, সো ওকে আমি প্যাট ড্যাড ডাকি, প্যাট ড্যাড আর কি। ও একদম বাবার মতো, মানে অনেক বয়স হয়েছে, বাট সে সবসময়, হ্যাঁ অনেক সিনিয়র পার্সন, কিন্তু খুবই ইন্সপায়ার করে সবসময়। সো অনেক নাম নেওয়ার মতো অনেক আছে। প্লাস এগুলো তো আমি ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটির কথা বলতে, আমি বিভিন্ন দেশে যে কনফারেন্স করা হয় এখন মিউজিক নিয়ে কথা বলা, বা এখানেও আছে, যেমন ড্যানিয়েল আছে, প্রফেসর, ইউনিভার্সিটি অফ অ্যাগডার, নরওয়ের। তারপরে বেকি, কারা, অনেক মানুষ আছে, নাম বলতে গেলে শেষ হবে না এই মুহূর্তে যাদের কথা মনে পড়তেছে। আর এদিকে যেটা আমার মনে হয় যে প্লাস বাংলাদেশের যে কমিউনিটিতে আমরা অনেক সময় কনসার্ট করি, এখানে আসলে কাকে তুই গায়ের কথা বলবো, প্রত্যেকেই এত ভালোবাসা দেয় যে এই দেশেই যাই, এত স্নেহ মানে আদর করে, এত যত্ন করে, শ্রদ্ধা করে প্রত্যেকেই। মানে সেটা ইয়াং জেনারেশন থেকে আমাদের যারা সিনিয়র পার্সনস আছে সবাই খুবই খুবই যত্ন করে। তো সবাই আসলে ইন্সপায়ার করে ওই সেন্স। আর এমন কিছু নাম যদি শুনতে চাই, যে সমস্ত মিউজিক লেজেন্ডসরা বা সেলিব্রিটি যাদেরকে বলি আমরা, আপনার মনে দাগ কেটেছে তাদের কাজ, এবং আপনি তাদের কাজ দেখে অনুপ্রাণিত হয়েছেন। আমি তো এটা আগেও বলছি, এবং এই ঘটনাটা খুব ইউনিক আমার কাছে লাগে, যে আমি যখন ইউনিভার্সিটি থাকতাম, বুঝে বলতেছিল যে ওই সময়টাতে আমি খুব মৌসুমী ভৌমিকের গান গাইতাম। আর সময়ের পরিক্রমায় একদিন এসে দেখলাম যে মৌসুমী ভৌমিক আমাদের গান গাইছেন। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই ঘটনাটাই আমি আবার ওই এটা একদম র্যান্ডম ঘটে গেছে, র্যান্ডম, একদমই র্যান্ডম। আমি জানতাম না, আপনার সাথে ফোন করে জিজ্ঞেস করেন যে আমি গাচ্ছি। আচ্ছা, আমার দিদির সাথে ওর আগে আমার সাথে মনে হয় ওনার সাথে কখনো কথাও হয়নি। সো আমাকে কারা জানে পাঠাল, তারপরে আমি আসলে কৃতজ্ঞতা জানাই ওনাকে, সম্ভবত আমার যতদূর মনে পড়ে। আমি তো এই যে ঘটনাটা, মানে আমি একসময় ওনার কথায় ইন্সপায়ার্ড হয়েছেন, উনি পরে যে আমাদের গান গাইছে,
আমি জানি এরকম লাইফ ইজ ফুল সার্কেল, সেটা আমি জানি না এটা হলো আর কি। পৃথিবীতে এরকম ঘটনা আছে, এটা আমি এখনো যখন মনে হয় আমার গুজবাম্প হয় যে, তো ওনার কথা আমি খুব মানে ওনার গানের কথা আমি খুব ইন্সপায়ার্ড হইতাম ওই সময় সবসময়। আর তো ধরেন আমি যাই শুনি গানের ক্ষেত্রে সবাই বাংলাদেশে হোক বিদেশে হোক প্রত্যেকটা জিনিস থেকেই আমার শক্তি আসে, সবার সৃষ্টি থেকে আমার শক্তি আসে। সেটা আজকের দিনে যেই ব্যান্ডগুলো কাজ করছে অথবা যে এই শিল্পীটা খুব মন থেকে গান করতেছে ওর এই চেষ্টাটা দেখলেও আমি শক্তি পাই আসলে। আমার ওই আমি কানেক্ট করি এইভাবে আসলে, এটা পার্টিকুলারলি একজন দুইজন না, যার শুনি আমি আমাকে যেটা টানে অথবা আমি যার সাথে কানেকশন ফিল করি ওইটা থেকে আমি অনুপ্রেরণা নিই, সেটা ছোট হোক বড় হোক আমাদের সবাই। যারা আপনি যেহেতু চিরকুট একটা ব্যান্ড এবং Absolutely. সেভাবেই তো আপনার যাত্রা শুরু, আলাদা পার্সোনা তো আছেও, সেই ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের এমন কোনো ব্যান্ড যাদেরকে শুনে শুনে আপনারা আসলে কত না বলতে বলতে তারপরে শেষ হবে দুই না। চারটা নাম একটু বেশি সবাই করে তো একদম। কার গান শুনি নাই, মানে একটা সময় ছিল আমার গান কম শোনা হইতো, বাট থাকে না যে খোঁজ খবর কম বেশি ওইভাবে রাখা হতো। যে আমার মনে আছে যে রেনেসা, নগর বাউল, ওই সময় ফিলিংস ছিল, তারপরে জেমস ভাইরা, তারপরে বাচ্চু ভাইরা, তারপরে মাইলস, তারপরে ওয়ারফেজ, তারপরে ওই সময়টা তো মানে আমাদের 90-এর সময়টা, ওই সময়টা তো মানে এইসব ব্যান্ডের গান শুনেই আমরা জোয়ার বড় পুরা, হয়েছি। হ্যাঁ। হ্যাঁ, এবং আরও না ডেফিনেটলি সব ব্যান্ড যারা আছে ফিডব্যাক ছিল। সো শুনেই তো আমরা আসলে আমরা তো কেউ ওই যে তুমি বলতেছিলাম যে আলাদা, আমরা তো আসলে আলাদা, আমরা জাস্ট এই জার্নিটায় তো ওনারা সবার গান শুনেই তো আমরা আসলে এইভাবে আজকে দেখা যায় যে আমাদের একটা জার্নি তৈরি হয়েছে, আবার আমাদের গান শুনে নেক্সট আরেক কারোর প্রজন্ম জার্নি তৈরি চলে হবে। এসেছে। এটাই নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। হ্যাঁ, কিন্তু এই প্রজন্ম তৈরি করাটা খুব জরুরি আসলে সিনিয়র শিল্পীদের জন্য। এখন যে সময় আমি দেখতে পাচ্ছি, এখন কি আসলে আমি এখানে একটু বলবো যে প্রজন্ম তৈরি করা সিনিয়র শিল্পীদের মানে দায়িত্ব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তার কাজটাই অনুপ্রেরণা itself। যোগায় আর হ্যাঁ, কি, হ্যাঁ। এখন পরের প্রজন্মের কাজ হচ্ছে যে তুমি আসলে কার কাছ আমি থেকে আসলে কি। ব্যান্ডের হ্যাঁ, কথা বলি না, মিউজিক যেহেতু একটু গুরু শিষ্য পরম্পরা, হ্যাঁ, ওই ওই জায়গা থেকে sense-এ, হ্যাঁ, বলছি যে ওইটা শেখার তো মানে একজন গুরু তো অনেক স্টুডেন্ট রেখে যান, Right, তারা right, আবার এভাবে তো চেইন Right. অফ কমান্ডের মাধ্যমে তুমি যায়। just ওইটা আগায় নিয়ে যাও রিলেট সময়, করেছি, ওই হ্যাঁ সময়টাকে, সেটাই বলছি। কিন্তু এই সময় এসে ব্যান্ড মিউজিকটার সেই আবেদনটা কি অত আছে, মানে আপনাদের পর্যন্ত যে মানে আবেদন এবং গ্ল্যামার ছিল সেটা কি আছে আপনি মনে করেন? আমার মনে তো আবেদন তো ব্যান্ড মিউজিকে আছেই বাংলাদেশে, এটার কোনো আমার কাছে মনে হয় যে প্রশ্নাতীত। হ্যাঁ অবশ্যই আবেদন আছে, ইচ্ছা আছে সবার, সবাই কাজও করতেছে, কিন্তু সময়টা পাল্টাইছে। সময়টা তো আগের মতো নাই, মাধ্যমগুলো পাল্টাইছে। জি। তখন তো আসলে তোমার কনসেন্ট্রেশন ছিল শুধুমাত্র একটা আমাদের বিটিভি ছিল আর বাংলাদেশে, আর কিছু রেডিও ছিল, আর হচ্ছে তুমি গানগুলো ওখানে জানতে বা অথবা বেসরকারি ক্যাসেট ছিল। টেলিভিশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, এত ডিস্ট্রাকশন ছিল না, এত যুদ্ধ ছিল না, এত মারামারি ছিল না। তো সেগুলো থেকে তো যার কারণে, কিন্তু এখন যারা ব্যান্ড করতেছে আমি বলবো স্ট্রাগল অনেক বেশি, সেটাই বলছিলাম অনেক যে বেশি। তো কম্পিটিশন বেশি, তো যার কারণে কম্পিটিশন শব্দটা বলবো না, বলবো যার মানে কম্পিটিশন তো তুমি তখন বলবা যখন তুমি আরেকজনকে তোমার অ্যাকাউন্টে নিবা যে না আমি আসলে ওর সাথে, ওইটা দরকার নাই, নিজের কাজটা নিয়ে আগাই গেলেই হয়, কম্পিটিশনে যাওয়ার দরকার নেই আমার কাছে মনে হয়। তো আমার মনে হয় এখনকার যারা না, ব্যান্ড অপশনস বেশি হলে নিজেকে প্রকাশ নিজেকে করবার, আগাও, হ্যাঁ, হ্যাঁ, নিজেকে সেটাই। আগাও, অন্যে কি করলো কতদূর গেল বা ইন্সপিরেশন নিতে পারো, বাট দরকার নাই কম্পিটিশন, মানে ওইটা আবার অন্য হিসাব। আর ট্রেন্ড ফলো করা, মানে চিরকুট কখনো সেটা করেনি, তার নিজস্ব একটা সাউন্ড আছে এবং কথা সুরে একটা নিজস্বতা তো ডেফিনেটলি আছে, আপনার গায়কিতে সেটা আছে। তারপরে অনেকে দেখি যে ট্রেন্ড ভিত্তিক কাজ করে যাচ্ছে, এখন এই ট্রেন্ডটা চলছে, এই কাজটা করলে এখন হিট করবে, সো কল্ড হিট করাটাকে আপনি কিভাবে দেখেন? কেউ যদি এটাতে কমফোর্টেবল হয় সেটা তার ভালো লাগলে সে করবে, আমার কাছে মনে হয়। আমি এখানে মতামত দেওয়ার কেউ না, আমি আমারটাই আমি বলতে পারি যে আমি কোনদিন হিট হওয়ার জন্য গান করি না, এখনো করি না। এই জন্য আমার হিট হলে তো ভালো লাগে আলটিমেটলি। মানে ধরো যে ব্যাপারটা কেমন, যে তোমাকে বলা হয় তোমাকে তো আজকে অনেক ফ্রেশ দেখাচ্ছে, তোমার কাছে ভালো লাগবে, এটা তো একটা স্বাভাবিক ঘটনা, এটাও ওভারওয়েলমড হওয়ার মতো কিছু না। সো এটা মানে এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা না, হিট হওয়ার পেছনে তো আবার ব্যবসায়িক গান এবং হিট হচ্ছে মানুষের মনে থাকা, কনসার্ট বেশি আসে, তারপরে আপনার সেটা ক্যারিয়ারতে একটা যেটা বললাম একটা, হ্যাঁ, যে কমার্শিয়াল সাইডটা, জি জি জি। ওইটা তো করছে, আমাদেরও হয়েছে, কম বেশি হচ্ছে, এখনো হবে ইনশাল্লাহ। ওইটা তো হচ্ছে পার্ট অফ, তুমি চাকরি যেমন করো এইটাও আমরা গান করে ওইটা করি, সিম্পল বিষয়টা। কিন্তু হিট হওয়ার চেয়ে ধরো আমি আজকে যদি নাও থাকি পৃথিবীতে বা করে আমরা যদি নাও থাকি, জাদুর শহর কিন্তু মানুষ গাইবে।
আর জীবন গাইবে, মরে যাব গাইবে, অথবা আমরা নতুন যে অ্যালবামটা বের করছি দামি একটা গান আছে ওখানে, অলরেডি অনেক মানুষই পছন্দ করছে। তো দেখা যায় যে মনে থাকছে কিনা তোমার গানটা, তোমার মনের ভেতরে দাগ কাটছে কিনা জিনিসটা, এই জার্নিটুকু মেকশিওর করে যাওয়াটা। মেকশিওর মানে হচ্ছে আমি বলছি যে মানে ওইটা অনেস্ট থাকাটা খুব জরুরি। আমরা শিল্পীরা চাই যে নিজেকে এক্সপ্লোর করতে, আপনিও করেছেন। আপনার কনসার্টসে যেরকম একটা সাবলীলতা ছিল, এখনো সেই ধারাটা অব্যাহত আছে। আবার মৌলিক গান তো ডেফিনেটলি, আবার প্লেব্যাকে আপনারা কাজ করেছেন, কিন্তু বাংলাদেশে কি আসলে প্লেব্যাকের জায়গাটা কম, মানে ব্যান্ড সঙ্গীতের জন্য আপনার কি মনে হয়? হ্যাঁ, মানে ওভারঅল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তো ছোট অনেক, আমাদের একটা ছোট দেশ, ইন্ডাস্ট্রি ছোট, সব ইন্ডাস্ট্রি ছোট হবে, এটাই স্বাভাবিক হয়। এবং এখন সিনেমার সংখ্যা এত কমে গেছে। হ্যাঁ, এখন ওই যে যেটা বলছিলাম যে নিজের কাজ দিয়ে জায়গাটাকে বড় করা, ওইটাই চেষ্টা করছি আমরা চিরকুট সবসময়। এবং সিনেমার গানে যতটুকু আমরা সুযোগ পেয়েছি আমরা কিন্তু ওইটাকে ইউটিলাইজ করেছেন, কাজে লাগানোর চেষ্টা করেছি এবং একটা টেস্ট তৈরি করার চেষ্টা করছিলাম, এবং হয়েছে। পরবর্তীতে দেখা যায় যে এটা অতটা করা হয় নাই নানা কারণে, কিন্তু যতটুকুই আমরা করছি, সেটা বলো কানামাছি যখন করছি, অথবা এই শহরের কাকটাও জেনে গেছে, অথবা হারে জীবন থাকে না যে না বুঝি দুনিয়া, যেগুলো আমরা সুযোগ পাইছি। তারপরে লাস্ট আমরা করলাম রিক্সা গার্লের একটা বিউটিফুল একটা সং, আপনি যে জায়গা খুঁজে করেছিলেন। হ্যাঁ, ওখানে জায়গা খুঁজে মরি, চেষ্টা করি ওই যে কাজটা, মানে যেটা করি সিনেমার জন্য ওইটা যেন পারপাসটা সার্ভ করে, যেটা সিনেমায় কি জন্য যাচ্ছে ওইটাও যেন হয়, এট দ্য সেম টাইম মানুষের মনেও যেন ওই কাজটা থেকে যায়। চিরকুট তো লম্বা জার্নি, 24 বছরের 2 যুগ, আসলে এটা বিশাল ব্যাপার। একটা সংগঠনটাকে টেনে নেওয়া এবং ওইভাবে রেলিভেন্ট রাখাটা খুব জরুরি। তো এই রেলিভেন্ট ব্যাপারটা নিয়ে দুটো প্রশ্ন। এখন যে আমরা দেখি যে স্ক্রল, মানে 2 মিনিটে মানে রিলস দেখে ফেলছি, শর্টস, মানে তরুণ প্রজন্ম জেনজি যেটা করে থাকে, সেখানে আপনার কথা তো, গানের কথা খুবই ডেপথ এবং সুরটা একটু খুবই, আমি বলবো যে একটু গভীর। তো সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মের কাছে যখন আপনার গানটাকে পৌঁছবেন, এই টেস্টটার জন্য কি নিজস্ব কোনো ভাবনা থাকে কিনা যে না, তরুণ প্রজন্মকে এইভাবে দিতে হবে, তাহলে গানটা আরো বেশি ছড়াবে? আমাদের জন্য নতুন করে কিছু করতে হয় না, কারণ যে বললাম যে আমরা কাজটা যখন করি তখন কাজটা আসলে যাতে সামগ্রিক হয়, সবাই যেন সব জেনারেশনই কানেক্ট করতে পারে এমনভাবেই গানটা করা হয়। সমকালীন আবেদন, এই জন্য জোর করে আর নতুন করে যে আজকে ওরা ফোর্স করে ওরা আসছে, ওদের জন্য নতুন করে কিছু এটা করতে হয় না আমাদের, আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা জার্নির একটা পার্ট, যে কারণ খুব অনেস্টলি করছি যেটা করছি। এবং বললাম যে আমাদের একটা গান আছে তারুণ্য, যে হে তারুণ্য তুমি জমিন আসমানে, তোমার হাতে আশার মশাল, বলো কে না তা জানে। এখন আমি সবসময় বলি যে তুমি 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 বড় হও, তুমি এম্পাওয়ার্ড হও, তুমি অনেস্ট হও, তুমি কর্মঠ হও, তুমি বড় হলেই দেশ বড় হয়ে যাবে, দেশ বড় হয়ে যাবে। হ্যাঁ, সো এখন এই কথাটা তো তুমি, এই কথা সবসময়ের জন্য রেলেভেন্ট, তাই না? মানে আজকের জন্য যেমন, আজকে নতুন আসা ছেলেটার জন্য, মেয়েটার জন্য যেমন, আজ থেকে 40 বছর পরেও যে নতুন ছেলে মেয়েটা আসবে, ওই এনার্জিটা। সো এই জন্য তুমি যেটা বলছো যে এটা আসলে সময় পাল্টাবে, প্রজন্ম পাল্টাবে, নানা রকম মাধ্যম আসবে, কিন্তু বেসিক মানে অনুভূতির জায়গাগুলো, যেটা অনুভূতিতে কোনো পরিবর্তন নেই। মানে তুমি যখন কষ্ট পাও কাঁদো, তুমি যখন ভালো ফিল করো হাসো বন্ধুদের সাথে, এগুলোর তো কোনো পরিবর্তন নাই না। তো এইগুলো যতক্ষণ ঠিক থাকবে, তখন আর তোমার নতুন করে মানে নিজেকে আর ফিট করতে হবে না সোসাইটিতে। আর একটা জিনিস, ওই যে বললাম, চেঞ্জ করার কিছু নাই যে আমাকে জোর করে রেলিভেন্ট হইতে হবে, আমাকে জোর করে ওই প্রজন্মে থাকতে হবে, ওই এনার্জিগুলো আমরা চেষ্টা করছি। অনেক বিখ্যাত মানুষদের বলতে শুনি যে একটা সময় দারুণ সব কাজ করেছেন, কিন্তু তার চিন্তাধারাটা হয়তো বা মানে একটু আটকে গেছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। মানুষের লিমিটেশন থাকবে না। সেই ক্ষেত্রে আপনি আপনার এই জিনিসটা কিভাবে উত্তরণ করেন, যে প্রতিনিয়ত নতুন কিছু ভাবার যে চেষ্টা? আমি ওই ফোর্সটাই তো নিজেকে করি না। আমি যখন, তাহলে আপনি লাকি যে আপনার ওই চিন্তার জগৎটা আসলে অতটাই প্রসারিত। এটাই বললাম তোমাকে যে আমি কেন ফোর্স করব। আমার যখন ধরো আমি একটা জিনিস লিখতে চাচ্ছি, আমার ওই শব্দটা আসতেছে না, প্রথম দিকে আমি চেষ্টা করতাম অনেক, পরে দেখলাম যে আচ্ছা এই সময়টা তো আমার মস্তিষ্ক এই সময়টা চাচ্ছে, তো ওই সময়টা দিই না, আমি সমস্যা নেই, সমস্যা দিই। তারপরে পর মুহূর্তেই দেখি আমি যখন এই প্রেশারটা মাথা থেকে ফেলে দিলাম, পরে শব্দটা চলে আসছে। হ্যাঁ, তো এগুলো খুব ইন্টারেস্টিং, মানে জার্নির মানসিক একটা, মানে খুবই এই কানেকশনের সময় দিতে হয় নিজের সাথে নিজের জায়গাটা তো ক্লিয়ার রাখতে হয় চিন্তায়, তাহলে তোমাকে কিছুই আর ওইভাবে বাইরের কোনো এনার্জি, নেগেটিভ এনার্জি প্রভাবিত করতে পারবে না আমার কাছে মনে হয়।
কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কথা তো শেষ হবার নয়, তারপরে আমি চেষ্টা করলাম যে আপনার ভক্ত দর্শকরা আপনার কাছে যা যা জানতে চায় সেইগুলো জানাতে এবং আপনার ভেতরের সুমিকে একটু হলেও দর্শকের সামনে নিয়ে আসতে। আশা করি এই প্রয়াস দর্শক পছন্দ করবে। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলে আমরা শেষ করে দিই। থ্যাংক ইউ সো মাচ। এবার ঈদটা সবার সাথে সেলিব্রেট করা হলো আর একবার অন্যভাবে। আর সবাই ভালো থাকেন, প্রিয় মানুষকে ভালোবাসেন, সময় দেন বেশি বেশি। একটা জীবন ভালোবাসার জন্যই যথেষ্ট না, সেখানে কত কিছু করে আমরা এনার্জি নষ্ট করি। সো সবার ভালো থাকা প্রত্যাশা করি।